আচ্ছা, আজকে আমরা স্টার্ট করব আর্টিকেল 6.9 ইউজ অ্যান্ড লিমিটেশন অফ ইউনিট হাইড্রোগ্রাফ। সো ইউনিট হাইড্রোগ্রাফ সম্পর্কে তো আমরা অনেকগুলা ক্লাস নিয়েছি, তাই না? ইউনিট হাইড্রোগ্রাফের বিভিন্ন দিক সম্পর্কে আমরা জেনেছি, কিভাবে ইউনিট হাইড্রোগ্রাফটি ইউজ করে ফ্লাড হাইড্রোগ্রাফ তৈরি করা যায়, কিভাবে ফ্লাড হাইড্রোগ্রাফ থেকে ইউনিট হাইড্রোগ্রাফ পাওয়া যায়, বা রেইনফলের পরিমাণটা কিভাবে আলাদা করা যায়, ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা কিভাবে পাওয়া যায়। সো এই জিনিসগুলো আসলে আমরা কেন জানলাম বা এটার ইউজেসটা কোথায়, কোন ফিল্ড গুলাতে আসলে আমরা এটা ইউজ করতে পারবো, ইউনিট হাইড্রোগ্রাফটাকে আমরা ব্যবহার করতে পারবো কোথায়, সেটা আমরা আজকে একটু দেখবো। যে আসলে আমরা যদি একটু নর্মালি চিন্তা করি যে আমাদের হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল ফিল্ডে হাইড্রোগ্রাফের ইউজটা বা ইউটিলাইজটা কোথায় হয়, আমরা কি জানি বা আমাদের কি কারো আইডিয়া আছে এটা সম্পর্কে? সাপোজ আমরা যদি হচ্ছে গিয়ে কোনো একটা জায়গাতে একটা রিভার আছে সাপোজ, তো রিভারের উপরে আমরা হচ্ছে গিয়ে একটা ব্রিজ তৈরি করতে চাই, লাইক পদ্মা ব্রিজের মতো কোনো একটা ব্রিজ তৈরি করতে চাই। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্রিজটাকে সাধারণত বলা হয় কি, যেহেতু এটা ওয়াটারের উপর হচ্ছে, এটাকে বলা হয় কি হাইড্রোলিক স্ট্রাকচার। কি বলা হয়? হাইড্রোলিক স্ট্রাকচার। স্ট্রাকচার। সো হাইড্রোলিক স্ট্রাকচার যখন আমরা তৈরি করতে চাই, তৈরি করার আগে আমাদের প্রথম কি করতে হয়? ডিজাইন করতে হয়। তার আগে কি করতে হয়? প্ল্যান করতে হয়। তার আগে কি করতে হয়? আমাদের এটা সার্ভে করতে হয়, তাই না? সো আমরা যখনই হচ্ছে গিয়ে কোনো হাইড্রোলিক স্ট্রাকচার ডিজাইন করতে যাব, তখন আমাদের কি লাগবে? সেই জায়গার ওয়াটার লেভেল কত আছে, সেই জায়গার ডিসচার্জ কত আছে, সেই জায়গার ক্রস সেকশনাল কন্ডিশন কিরকম ওই নদীর, সেগুলো আমাদের কিন্তু জানতে হয়, তাই না? এর পাশাপাশি কিন্তু সেইখানে আমাদের রেইনফলের পরিমাণ কত আসে, প্রত্যেক বছরে আমাদের চেঞ্জ কিরকম হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের দরকার হয়। সো আমরা যদি হচ্ছে গিয়ে রেইনফল বা হাইড্রোগ্রাফ কোনো একটা সেই জায়গার বা ওই বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কিন্তু হাইড্রোগ্রাফটা একই রকম থাকে না, কিংবা ডিসচার্জের পরিমাণ কিন্তু একই রকম থাকে না, তাই না? সো আমি যদি একটা হাইড্রোগ্রাফ দেখি যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের ডিসচার্জের পরিমাণ উইথ রেসপেক্ট টু টাইম কত, তাহলে আমি দেখেই বুঝতে পারবো কি যে আমাদের ভ্যারিয়েশনটা কিরকম হচ্ছে, সেটা বোঝা যাবে না সেটা দেখে? জি। সো এই ভ্যারিয়েশনটা থেকে আমি বুঝতে পারবো যে আসলে কোন মান্থে আমার সবচেয়ে বেশি ডিসচার্জ আসছে এবং কোন মান্থে সবচেয়ে কম ডিসচার্জ আসছে। সো কোন বেশি ডিসচার্জটাকে ধরেই তো আমাদের ডিজাইনটা করতে হবে, তাই না? তো আসলে কি কোনো একটা জায়গার এর বাইরে আমাদের কি এক্সট্রিম রেইনফল থাকতে পারে, রেইনফল ম্যাগনিটিউডের যেই কারণে আমাদের রেইনফল এক্সেস আসে, তার রেসপেক্টে কিন্তু আমরা ইউনিট হাইড্রোগ্রাফ কি করেছি, প্রডিউস করেছি। সো সেইটা সহ অ্যাড করে আমরা টোটালটা মিলে কি ফ্লাড হাইড্রোগ্রাফটা পাই। তাহলে এই যে ফ্লাড হাইড্রোগ্রাফটা আমরা তৈরি করলাম, এই ফ্লাড হাইড্রোগ্রাফটা আমরা পাচ্ছি কি ইউনিট হাইড্রোগ্রাফের মাধ্যমে না? আর এটা আসলে কোথায় ইউজ করা যাবে? আমাদের এই হাইড্রোলিক স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে ইউজ করা যাবে। এর বাইরে আর কোথায় ইউজ করা যেতে পারে? কোনো একটা জায়গাতে আমাদের যখন এই যে আমরা হাইড্রোলিক স্ট্রাকচারটা ডিজাইন করব, তখন কিন্তু আমার সেই জায়গার রেইনফল বা রান অফের পুরাতন রেকর্ড গুলো আমাদের প্রয়োজন হয়, যে আমাদের আগে কি রকম রেইনফল ছিল বা আগে কিরকম রান অফ ছিল। সেটা আমি যদি না জানি, তাহলে দেখা যাবে কি যে আমি যেই বছরের জন্য ধরে ডিজাইনটা করলাম, তার পরের বছরে তার থেকেও বেশি এক্সট্রিম আসতে পারে, বা তার আগের বছর তার থেকেও কম ছিল। সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো আমরা কি তার যে ডাটা গুলো আছে, রেকর্ড গুলো আছে, সেটা দেখে কিন্তু স্টাডি করতে পারি। আর এটা কিন্তু আমরা একটা হাইড্রোগ্রাফ থেকেই কিন্তু সহজেই নিতে পারি, তাই না? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা কোনো একটা জায়গাতে পরবর্তীতে কবে ফ্লাড আসতে পারে বা ফ্লাড আসার টেন্ডেন্সিটা কিরকম বা পসিবিলিটিটা কিরকম, সেটা আমরা যদি প্রেডিক্ট করতে পারি বা সেটা সম্পর্কে যদি আমরা একটু ধারণা করতে পারি, সেটা আসলে বেস করতেছে কার ওপর, ফ্লাডটা কখন আসে। আমরা সাধারণত দেখি কি যে বর্ষার মৌসুমে আমাদের এক্সেসিভ রেইনফল হয়, সেই সময়টাতে আসলে কি আমাদের ফ্লাডিংটা হয় মানে রিভারের আশেপাশের এরিয়াগুলোতে, তাই না? তো এই যে ফ্লাডিংটা হচ্ছে উইথ রেসপেক্ট টু বা বেসড অন রেইনফল, এইটাকে আমরা কি করতে পারি, এই যে আগে থেকে কিছুটা প্রেডিক্ট করা বা জানিয়ে দেওয়া বা কিছু হচ্ছে গিয়ে পূর্বাভাস দেওয়া, বা বলতে পারি যে সতর্কতা করা বা সতর্কবাণী দেওয়া, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সিস্টেম। সো ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সিস্টেম যদি আমরা তৈরি করতে পারি রেইনফলকে বেস করে, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে কবে এই জায়গাতে আসলে আহ কি আসতে পারে, যে ফ্লাড হতে পারে, সেটা কিন্তু আমরা একটা প্রিলিমিনারি প্রস্তুতি নিতে পারবো, তাই না? দেখবো জি। আমরা যে বিভিন্ন জায়গাতে যে বিপদ সংকেত বা সতর্কতা সংকেত গুলা বলা হয়, কিভাবে বলা হয়, তারা কিন্তু এই যে রেইনফলের উপর বেস করে বা কোথাও লোয়ার প্রেসার আছে কিনা সেটার উপর বেস করে হচ্ছে কিন্তু এই প্রেডিকশনটা করে।
বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের নাম তো আমরা সবাই জানি, তাই না? বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কিন্তু ওয়েবসাইটে তোমরা দেখবা হাইড্রোলজি একটা ডিভিশন আছে, সেইখানে এই ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড ওয়ার্নিং সেন্টার নামে একটা ডিপার্টমেন্ট আছে বা একটা ডিভিশন আছে। সেখানে তারা কি করে যে বিভিন্ন ধরনের জায়গার বা এরিয়ার হচ্ছে গিয়ে আজকের এরকম ফ্লাডের অবস্থা কিরকম বা পরবর্তীতে রেইনফল আসলে কিরকম ফ্লাডিং হতে পারে সেটা বিভিন্ন ম্যাপের মাধ্যমে দেখানো হয়। এখানে বাংলাদেশের ফুল ম্যাপটাই আছে। সেই ম্যাপে দেখবা যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কালার দিয়ে এরা মার্কিং করে, রেড, গ্রিন, মেজেন্টা, এইসব কালারের মাধ্যমে তারা হচ্ছে গিয়ে প্রকাশ করে যে আসলে এখানে হচ্ছে গিয়ে নো ফ্লাডিং, এখানে হচ্ছে গিয়ে ফ্লাডিং আসার পসিবিলিটি আছে বা এখানে ফ্লাডিং হচ্ছে, এই জিনিসগুলা। আবার সেখানে কিন্তু রেইনফলের হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশনটাও দেখানো হয় যে বাংলাদেশে টোটাল রেইনফল এরিয়া জুড়ে রেইনফলের ডিস্ট্রিবিউশনটা কেমন হচ্ছে। সো ওইটা কিন্তু আমাদের ওই ম্যাপ থেকে আমরা কিছুটা ধারণা পেতে পারি। সো আমরা চাইলে কিন্তু ওয়েবসাইট থেকে এটা দেখে একটু ধারণা নিতে পারি যে আমাদের এই যে ব্যাপারগুলা হচ্ছে, এই ব্যাপারগুলো আসলে কিভাবে প্র্যাকটিক্যাল লাইফের সাথে আসলে এক্সিকিউশন করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কিছু লিমিটেশনস আছে। আবার কি লিমিটেশনস আছে? ইউনিট হাইড্রোগ্রাফের লিমিটেশনের ক্ষেত্রে আমরা প্রথমে যদি খেয়াল করি যে আসলে আমরা যেই ধরনের প্রবলেমগুলো সলভ করেছি, সব ধরনের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রিসিপিটেশনটা নিয়ে আমরা কাজ করেছি শুধু, তাই না? কিন্তু আসলে আমাদের টোটাল ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র প্রিসিপিটেশনের মধ্যে তো রেইনফলটাই থাকে না, তাই না? রেইনফলের মধ্যে রেইনফলের আরো কিছু ডিভাইডেশন আছে। তোমরা কিন্তু অলরেডি সেগুলা আরেকটা পার্টে দেখেছো, তাই না? সো সেখানে কিন্তু স্লো মেল্ট রান অফ যদি হয়, সেটা কিন্তু আমরা আমাদের ইউনিট হাইড্রোগ্রাফের মাধ্যমে স্যাটিসফ্যাক্টরিলি রিপ্রেজেন্ট করতে পারবো না, বিকজ আমরা এটা কিন্তু আমাদের কনসিডারেশনেই আনিনি, তাই না? আবার কোনো একটা ক্যাচমেন্ট এরিয়া যেটার স্টোরেজ হচ্ছে গিয়ে তোমার লার্জ, সাপোজ হচ্ছে ট্যাঙ্ক হতে পারে, পন্ড হতে পারে, ফ্লাড ব্যাংক স্টোরেজ হতে পারে, যেটা আসলে কি করে, যেটা আসলে আমাদের ডিসচার্জ আর স্টোরেজের মধ্যে যে লিনিয়ার রিলেশনশিপটা সেটাকে ইফেক্ট করে। ঠিক আছে? সো এরপরে আবার কি থাকতে পারে যে আমাদের প্রিসিপিটেশনটা নন ইউনিফর্ম হতে পারে। যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, নন ইউনিফর্ম বলতে মানে প্রিসিপিটেশনের সাথে আমাদের যে টাইমের রেসপেক্টে যে প্রিসিপিটেশনটা আসতেছে সেটা সবসময় একই রকম নাও আসতে পারে, সেটা কখন সবসময় ইউনিফর্ম বা হচ্ছে গিয়ে লিনিয়ার রিলেশনশিপ মেনটেন নাও করতে পারে। সেই ক্ষেত্রে কি হয়, ইউনিট হাইড্রোগ্রাফটা খুব ভালো রেজাল্ট আসলে রিপ্রেজেন্ট করে না। ঠিক আছে? সো এই ধরনের কেসগুলোতে আমাদের ইউনিট হাইড্রোগ্রাফের কিছু লিমিটেশনস আসলে পাওয়া যায়। তো এইগুলা মোটামুটি গেল আমাদের হচ্ছে গিয়ে কি ইউজেস এবং লিমিটেশন কি ইউনিট হাইড্রোগ্রাফের, আমরা সবাই এটা পড়ে নিব এখান থেকে। আচ্ছা, নেক্সট আমরা দেখবো একটা ডিস্ট্রিবিউশন কার্ভ। ডিস্ট্রিবিউশন গ্রাফটা কি? অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা আমাদের এক্সাম্পল 6.4 বা 3-তে কিন্তু এটা দেখেছি, তাই না? যে প্রতিটা ঘন্টায় আমাদের কতটুকু রেইনফল আসতেছে সেটা কিন্তু আমরা কিছু বারের মাধ্যমে একটা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করেছি, যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে হাইড্রোগ্রাফ, তাই না? সো এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ ডিস্ট্রিবিউশন গ্রাফও, যে আমাদের প্রত্যেকটা ঘন্টায় কোনো একটা জায়গার যে ইফেক্টিভ রেইনফলটা বা তার ডেপথ যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে 4 ঘন্টা পর বা 2 ঘন্টা পর বা 1 ঘন্টা পর তার রেইনফলটা কত আসতেছে বা ভলিউমটা কত আসতেছে, সেটা আমরা কি করতে পারি, এরকম কিছু বারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। সো এটা দেখেই কিন্তু যে কোনো মানুষই বুঝতে পারবে যে হচ্ছে 0 আওয়ার থেকে শুরু করে 36 আওয়ার পর্যন্ত কিরকম ডিস্ট্রিবিউশনটা আসলে ওই এরিয়াতে ছিল। এই জন্য এটাকে বলা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন গ্রাফ। যেহেতু এটা 4 আওয়ার ডিফারেন্স করে করে আছে, এই জন্য এটার নাম হয়েছে কি 4 আওয়ার ডিস্ট্রিবিউশন গ্রাফ। ঠিক আছে? নেক্সট আমরা চলে যাব আর্টিকেল 6.12-এ। 6.12 হচ্ছে সিনথেটিক ইউনিট হাইড্রোগ্রাফ। সিনথেটিক ইউনিট হাইড্রোগ্রাফ মানে কি? আমরা এতদিন দেখেছি শুধুমাত্র ইউনিট হাইড্রোগ্রাফ, এখন আবার সামনে আমাদের কি একটা সিনথেটিক ওয়ার্ড এখানে অ্যাড করা হয়েছে। এখন সিনথেটিক টার্মটা কেন এখানে অ্যাড করা হয়েছে, আসলে এটার আমাদের ইয়েটা কি, এক্সপ্লেনেশনটা কি, আমরা সেটা একটু জানবো। যদি এরকম হয় যে আমি কোনো একটা ক্যাচমেন্ট এরিয়া বা কোনো একটা রিভারের যে এরিয়াটা আছে সেই এরিয়ার হচ্ছে গিয়ে একটা ইউনিট হাইড্রোগ্রাফ ডেভেলপ করতে চাই, তাহলে আমার কি কি জিনিসের প্রয়োজন হবে? ওই জায়গার কিছু ইনফরমেশন কিন্তু আমাদের লাগবে। নাম্বার 1 লাগবে কি আমাদের, রেইনফলটা কত। যে ইউনিট হাইড্রোগ্রাফটা আমি একটা ক্যাচমেন্ট এরিয়ার জন্য ডেভেলপ করতে চাচ্ছি, সেই জায়গায় আমার কি পরিমাণ রেইনফল আসতেছে।
আবার সেখানে রেজাল্টিং ফ্লাড হাইড্রোগ্রাফটা কিরকম হচ্ছে। এই রেইনফলের রেসপেক্টে আমার কিছু রেইনফল এক্সেস আসলো, সেই রেইনফল এক্সেসের এগেনস্টে আমরা কিছু ইউনিট হাইড্রোগ্রাফ পেলাম, সবগুলো ইউনিট হাইড্রোগ্রাফ যোগ করলে আমরা কি পেলাম, ফ্লাড হাইড্রোগ্রাফ পেলাম। এই যে ফ্লাড হাইড্রোগ্রাফটা পেলাম, এটা আমাদের কিন্তু কি ওই জায়গার একটা ইনফরমেশন হিসেবে আমাদের কাজে লাগবে। এখন আসি, যদি এরকম হয় ঘটনাটা যে পাশাপাশি আমাদের দুইটা এরিয়া আছে যাদের ক্যাচমেন্টের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো মোটামুটি সিমিলার, সেটার মধ্যে কি কি থাকতে পারে, তার ক্রস সেকশনাল এরিয়ার যে প্যারামিটার গুলা, তার রিজিওনাল যে কোএফিসিয়েন্ট গুলা, তার স্লোপের যে ব্যাপারগুলা, কিংবা তার আরো কিছু হচ্ছে গিয়ে মেট্রোলজিক্যাল কন্ডিশন গুলা, সেগুলো যদি হচ্ছে দুইটা ক্যাচমেন্টের পাশাপাশি ক্যাচমেন্টের বা একই রকম সিমিলার থাকে। ও আরো কিছু ইনফরমেশন আছে এখানে, বেসিন ক্যারেক্টারিস্টিক্স গুলা বা হাইড্রোগ্রাফ ক্যারেক্টারিস্টিক্স গুলা যদি হচ্ছে গিয়ে কি থাকে, সিমিলার থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা ক্যাচমেন্ট এরিয়ার ইনফরমেশন গুলা যদি জানা থাকে সেটাকে ইউজ করে পরবর্তী আরেকটা ক্যাচমেন্ট এরিয়া যেটা তার সিমিলার সেটার ইনফরমেশন গুলা কিন্তু ফাইন্ড আউট করতে পারবো। এই যে প্রসেসটা বা এই যে রিলেশনশিপটা একটাকে ইউজ করে আরেকটার ইনফরমেশন গুলাকে ডেভেলপ করা বা তৈরি করা, সেটাকেই বলা হয় কি সিনথেটিক ইউনিট হাইড্রোগ্রাফ। সো এইটা যে মেথড ইউজ করে করা হয় সেটার নাম, এটাকে আবার সিন্ডার্স মেথডও বলা হয়। সো এই মেথডের মাধ্যমে আমরা কি করতে পারবো, যে সাপোজ আমাদের একটা ক্যাচমেন্ট এরিয়া আছে এ ক্যাচমেন্ট এরিয়া, আরেকটা ক্যাচমেন্ট এরিয়া আছে বি ক্যাচমেন্ট এরিয়া। এ ক্যাচমেন্ট এরিয়ার যে ফিজিক্যাল প্রপার্টি গুলো আছে বা যে বেসিন ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, মেট্রোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, সেগুলা বি ক্যাচমেন্ট এরিয়ার মতোই। তাহলে এর ইনফরমেশন গুলো আমাদের যদি গিভেন থাকে, সেখানে এই ডাটাগুলোকে ইউজ করে আমরা বি এর ইনফরমেশন গুলাকে কি করতে পারবো, ডেভেলপ করতে পারবো। দ্যাট ইজ কল্ড সেন্ডার্স মেথড অর সিনথেটিক ইউনিট হাইড্রোগ্রাফ। তাহলে আমি যদি বলি যে সিনথেটিক ইউনিট হাইড্রোগ্রাফটা আমি কখন কোথায় ইউজ করব বা কি কাজে ইউজ করা হয়, সেটা কি আমি বলতে পারবো? যখন ওটার ইনফরমেশন বলতে পারবো আমরা? যখন আরেকটা পাশ যখন ইনফো জানা থাকবে না বা এরকম কিছু, তো ওই ক্ষেত্রে। আচ্ছা, যখন আমাদের দুইটা পাশাপাশি বা কাছাকাছি হচ্ছে কি আমাদের সিমিলার ক্যারেক্টারিস্টিক্স মেনটেন করে এরকম দুইটা ক্যাচমেন্ট এরিয়ার একটা ইনফরমেশন আমাদের জানা থাকবে আর একটা জানা থাকবে না, তখন আমরা একটাকে ইউজ করে আরেকটাকে কি করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো। সেইখানে আমরা কি ইউজ করব, সিনথেটিক ইউনিট হাইড্রোগ্রাফ অথবা সিন্ডার্স মেথড ইউজ করব। সো এই মেথডের মাধ্যমে আমরা যে প্যারামিটার গুলা বের করব, সবগুলা প্যারামিটার সম্পর্কে আমাদের আগে থেকে কিছু আইডিয়া আছে, কিছু কিছু প্যারামিটার সম্পর্কে আমরা জানি না। সেই প্যারামিটার গুলা কি কি, এখানে হচ্ছে কি এখানে ডিটেল লেখা আছে, আমি একদম সরাসরি টার্ম গুলোতে চলে যাই। যে এখানে একটা প্যারামিটার হচ্ছে গিয়ে বেসিন ল্যাগ। বেসিন ল্যাগ কি, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে টিপি দিয়ে। আমরা যদি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, ফিগার 6.20 এলিমেন্টস অফ সিনথেটিক ইউনিট হাইড্রোগ্রাফ, এই ছবিটার যে প্যারামিটার গুলো আছে বেসিক্যালি আমাদের এই প্যারামিটার গুলাই কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তার বাইরে আরো কিছু প্যারামিটার আছে যেগুলো আমাদের ফর্মুলার মাধ্যমে আমরা জানতে পারবো। তো প্রথমে যদি আমরা খেয়াল করি যে এইটা এখানে একটা হাইড্রোগ্রাফ কি জিরো থেকে স্টার্ট হয়ে একটা সময় পিকে চলে গেছে এবং আবার কি হয়েছে, পিকটা ফল করে আমাদের জিরোতেই চলে এসেছে। তার মানে এখানে কিন্তু কোনো বেস ফ্লো নাই। তার মানে এই হাইড্রোগ্রাফের ক্ষেত্রে আমাদের যে টাইম পিরিয়ডটা আছে, এই যে বেজের যে উইথটা, এটাকে আমরা বলতেছি টিবি বা বেজ উইথ। ঠিক আছে, টাইম ফর কি, বেজ উইথ। এটার রেসপেক্টে আমরা কি পাচ্ছি, আমরা একটা টাইমে একটা ম্যাক্সিমাম ডিসচার্জ পাচ্ছি, এটাকে আমরা বলছি পিক ডিসচার্জ কিউপি। ঠিক আছে, তার মানে ম্যাক্সিমাম ডিসচার্জ আমরা যেটা পেলাম, সেই ডিসচার্জ পর্যন্ত আমাদের হচ্ছে গিয়ে যে পয়েন্টটা আছে, সেই পয়েন্ট থেকে আমাদের ইনিশিয়াল পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সের যে টাইম পিরিয়ডটা, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্যাপিটাল টিপি। ঠিক আছে, আমরা এগুলার ডিটেলস গুলো আস্তে আস্তে জানবো। আর এইটার আমাদের যে রেইনফলটা আছে, যে 1 সেন্টিমিটার ডেপথের রেইনফল, এই রেইনফলের হচ্ছে সেন্টার অফ মাস থেকে আমাদের পিক ফ্লাডের সেন্টার পর্যন্ত বা পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটাকে আমরা বলবো কি, বেসিন ল্যাগ টাইম। কি বলবো, বেসিন ল্যাগ টাইম টিপি। আচ্ছা, এরপরে আসি যে আমাদের যে ডেপথ অফ রেইনফল 1 সেন্টিমিটার আছে, এটার যে টাইম পিরিয়ডটা, এটাকে আমরা বলবো হচ্ছে টি আর, স্মল টি আর। এবার আসি আমাদের হচ্ছে গিয়ে ডিসচার্জটা, পিক ডিসচার্জটা যেখানে আমরা পেলাম,
পিক ডিসচার্জের 50% ডিসচার্জ আমরা যেখানে পাচ্ছি সেটাকে আমরা বলছি 0.5 কিউপি, এবং সেটার যে টাইম পিরিয়ডটা, টাইম উইথটা, সেটাকে আমরা বলতেছি W50। আবার 75% ডিসচার্জের জন্য আমরা যেই ডিসচার্জটা পাচ্ছি এটাকে আমরা বলছি 0.75 কিউপি, এবং এটার জন্য আমাদের যে টাইম উইথটা আছে সেটা হচ্ছে কি W75। ঠিক আছে, সো এই টার্মগুলো আমরা কি করব, বিভিন্ন ফর্মুলার মাধ্যমে ফাইন্ড আউট করব। তো প্রথমে আমরা দেখি যে আমাদের টিপি ছিল, যে সেন্টার অফ রেইনফলের মাস থেকে আমাদের পিক ডিসচার্জ পর্যন্ত ডিস্টেন্সটা, এটাকে আমরা বলতেছি স্মল টিপি, এবং এটার নাম হচ্ছে বেসিন ল্যাগ। সো বেসিন ল্যাগটা ডিপেন্ড করতেছে কার উপর, এই ইকুয়েশনটার উপর, সিটি ইন্টু LCA টু দি পাওয়ার 0.3। আচ্ছা, এখানে এলটা হচ্ছে আমাদের বেসিনের লেংথ, বেসিনের লেংথটা হচ্ছে এল। LCA হচ্ছে কি, যে আমাদের ডিস্টেন্স ফ্রম দ্য মেইন ওয়াটার কোর্স টু দ্য ওয়াটারশেড সেন্ট্রয়েড, ওয়াটারশেডের সেন্ট্রয়েড থেকে আমাদের মেইন ওয়াটার কোর্স পর্যন্ত ডিস্টেন্সটাই হচ্ছে কি LCA। সিটি হচ্ছে রিজিওনাল কনস্ট্যান্ট which is dependent বা representing watershed slope and storage effect। এই সিটিটাই কিন্তু আমার ওই রিজিওনাল কনস্ট্যান্ট বলা হচ্ছে না, তার মানে সিটিটা এ এর জন্য যা সিমিলার ক্যাচমেন্ট বি যদি আরেকটা থাকে বি এর জন্য কি হবে, সেম হবে। তাহলে আমি যদি সিটি এর ক্যাচমেন্ট এরিয়ার জন্য ফাইন্ড আউট করতে পারি, তাহলে আমি বি তে সেটা ইউজ করতে পারবো না? জি। আচ্ছা, তো আমরা সিটিটা এখানে সিটির মানটা এখান থেকে আমরা ফাইন্ড আউট করতে পারবো ইকুয়েশন থেকে। সো নেক্সট হচ্ছে গিয়ে আমরা এটার কিছু রেঞ্জও আছে, সিটির কিছু রেঞ্জও আছে। রেঞ্জটা কি, যে 1.35 থেকে সিটির মান 1.65 পর্যন্ত থাকে। কখনো কখনো যদি আমার চ্যানেলের যে ওয়াইড ভেরিয়েশন থাকে সেই ক্ষেত্রে সিটি 0.3 থেকে 6 পর্যন্ত কি হতে পারে। আচ্ছা, এরপরে আমাদের আর কিছু টার্ম আছে, সেটা হচ্ছে TR, যেটা আমরা বললাম যে স্ট্যান্ডার্ড ডিউরেশনটা ইফেক্টিভ রেইনফলের, সেটা আবার বের করতে পারি আমরা কিভাবে, TP/5.5 এই ফর্মুলাটা দিয়ে। আচ্ছা, নেক্সট আমরা বের করব হচ্ছে QPT, মানে আমাদের পিক ডিসচার্জ যেটা আছে স্ট্যান্ডার্ড ডিউরেশনে, সেটা কত, সেটার জন্য একটা ফর্মুলা আছে 2.78 CP ইন্টু A ডিভাইড বাই TP। সিপি হচ্ছে কি এখানে একটা রিজিওনাল কনস্ট্যান্ট, এ হচ্ছে গিয়ে ক্যাচমেন্ট এরিয়া ইন কিলোমিটার স্কোয়ার। আমাদের ক্যাচমেন্ট এরিয়া যদি মিটার স্কোয়ারেও থাকে সেটাকে আমরা কিলোমিটার স্কোয়ারে নিয়ে আসবো। এই ইকুয়েশনটা ইম্পেরিক্যাল ইকুয়েশন, এখানে এরিয়াটা সবসময় কিলোমিটার স্কোয়ারেই বসবে। আচ্ছা, সো এরপরে আমরা হচ্ছে গিয়ে সিপিটা আবার কত হয়, সিপি হচ্ছে গিয়ে ভ্যারি করে 0.56 থেকে 0.69 পর্যন্ত। ঠিক আছে, সো এইটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন, এই ইকুয়েশনটা সাধারণত কার প্রপোর্শনাল, আমাদের ডিসচার্জ অ্যাকচুয়ালি ওই জায়গার এরিয়া এবং টাইমের উপর ডিপেন্ড করে, প্লাস হচ্ছে তার রিজিওনাল কনস্ট্যান্টের উপর কি ডিপেন্ড করে। সো এখান থেকে আমরা কিন্তু পিক ডিসচার্জটা পেয়ে যাব। তার মানে এই যে রিজিওনাল কনস্ট্যান্ট সিপি অ্যান্ড এই যে আমাদের সিটি, আরেকটা রিজিওনাল কনস্ট্যান্ট ফর ওয়াটারশেড স্লোপ অ্যান্ড স্টোরেজ ইফেক্ট, এই দুইটাই কিন্তু আমাদের এই মেট্রোলজিক্যাল প্রপার্টি বা বলতে পারি আমরা, বা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আছে, যে দুইটা ক্যাচমেন্টের জন্য এগুলা ভ্যালু কি হবে, সেম হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা আরেকটা জিনিস, আরেকটা টার্ম সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে মডিফাইড বেসিন ল্যাগ। মডিফাইড বেসিন ল্যাগকে আমরা বলবো হচ্ছে টিপি প্রাইম। এটার ফর্মুলা হচ্ছে 21/22 টিপি প্লাস TR/4। সো টিপি প্রাইমকে আমরা বলছি বেসিন ল্যাগ আওয়ার মডিফাইড এটা, আর হচ্ছে কি আমাদের বাকি টার্মগুলা কিন্তু আমাদের গিভেনই আছে অলরেডি। সো আমরা এখান থেকে কিন্তু টিপি প্রাইমের ইকুয়েশন একটা পেলাম। এরপরে আমাদের বেসিন ল্যাগ টাইম, বেসিনের যে টাইম বেস পিরিয়ডটা আছে যেটাকে আমরা বলছি এখানে টিবি, এই যে টাইম বেস পিরিয়ডটা, এই টিবিটার মানটা আমরা একটা ফর্মুলা দিয়ে বের করতে পারবো, সেটা হচ্ছে কি 3 প্লাস টিপি প্রাইম বাই 8, অথবা এটা না ইউজ করে আমরা লিখবো হচ্ছে সরাসরি 72 প্লাস 3 টিপি প্রাইম। এটা আওয়ার্স আর এটা হচ্ছে ডেইজে, আমরা সবসময় আওয়ার্সে ইউজ করবো অ্যাজ আমাদের মানগুলো আওয়ার্সে আসলে গিভেন থাকে। তো টেইলরের আরেকটা ইকুয়েশন আছে, সেটা কি টিবি ইকুয়াল 5 ইন্টু টিপি প্রাইম প্লাস TR/2। সো এই দুইটা ইকুয়েশন থেকে আমরা দুইটা টিবি বের করব, সেখান থেকে আমরা একটা টিবি সিলেক্ট করব, সেটা কিসের বেসিসে করব সেটা আমরা দেখবো। নেক্সট আমাদের আর কি প্যারামিটার আছে, আমাদের এখানে দেখো 50% পিক ডিসচার্জের জন্য আমাদের W50 বা বেস উইথ, আবার 75% পিক ডিসচার্জের জন্য W75, এই টার্মগুলো আমরা বের করিনি। সো এইগুলো আমরা কিভাবে বের করতে পারি, এটার জন্য আমাদের দুইটা ফর্মুলা আছে। একটা কি W50 ইজ ইকুয়াল 5.87 ডিভাইড বাই Q টু দি পাওয়ার 1.08। কিউ মানে হচ্ছে আবার QP বাই এরিয়া, মানে পিক ডিসচার্জ বাই এরিয়া।
আর W75 হচ্ছে W50/1.75। তার মানে এই দুইটা ফর্মুলা থেকে আমরা কিন্তু উইডথ অফ ইউনিট হাইড্রোগ্রাফ ফর 50% পিক ডিসচার্জ এন্ড ফর 75% পিক ডিসচার্জ এই দুটা কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি। আর এখানে আমাদের কোএফিসিয়েন্ট গুলা সিটি আর সিপি কি করতেছে, রিজিয়ন থেকে রিজিয়ন ভ্যারি করতেছে, এবং এই দুইটাই কিন্তু আমাদের হোমোজেনাস যদি হয় কোনো একটা ক্যাচমেন্টে, যে এখানে দেখো লেখা আছে মেট্রোলজিক্যালি হোমোজেনাস ক্যাচমেন্ট যদি হয়, সিমিলারটাকেই আরেকটা শব্দ বলা হয় হোমোজেনাস, সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি করতে পারি, এই সিটি আর সিপি কে পরবর্তী ক্যাচমেন্টের জন্য সরাসরি ইউজ করতে পারি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি যে কোনো একটা ক্ষেত্রে সিনথেটিক ইউনিট হাইড্রোগ্রাফের কিছু বেসিক এলিমেন্ট। এবার আমরা এই এলিমেন্ট গুলা কিভাবে আসলে প্র্যাকটিক্যালি বের করা যায় প্রবলেম সলভের মাধ্যমে সেটা আমরা দেখব। এটার জন্য আমরা এক্সাম্পল 6.14টা ট্রাই করতে পারি। 6.14 এর যে কোয়েশ্চেন গিভেন আছে সেখানে বলা আছে two catchments A and B are considered meteorologically similar. That's why যখনই আমরা কোনো কোয়েশ্চেনে দেখবো মেট্রোলজিক্যালি সিমিলার বা হোমোজেনাস এই সমটা লেখা আছে বা ইউনিফর্ম লেখা আছে, তাহলে আমরা বুঝবো কি এটা আমাদের কি সিনথেটিক ইউনিট হাইড্রোগ্রাফে সলভ করতে হবে। দেয়ার ক্যাচমেন্ট ক্যারেক্টারিস্টিক্স আর গিভেন বিলো। তো এদের ক্যাচমেন্ট ক্যারেক্টারিস্টিক্স গুলা কি দেয়া আছে, কি দেওয়া আছে দেখো। ক্যাচমেন্ট এ, ক্যাচমেন্ট বি, তাদের হচ্ছে এল দেওয়া আছে, এলসিএ দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে। দুইটার ক্ষেত্রেই কিন্তু ডিফারেন্ট কিছু ভ্যালু এখানে দেওয়া আছে। আবার এখানে বলে দেওয়া আছে ফর ক্যাচমেন্ট a 2-hour unit hydrograph was developed and was found to have a peak discharge of 50 meter cube per second. তার মানে একটা 2-hour unit hydrograph ডেভেলপ করা হয়েছে যেটার পিক ডিসচার্জ কত, 50 মিটার কিউব পার সেকেন্ড। The time to peak from the beginning of the rainfall excess in this unit hydrograph was 9 hours. আমাদের যে ইউনিট হাইড্রোগ্রাফটা দেওয়া আছে তার হচ্ছে গিয়ে বিগিনিং থেকে পিক পর্যন্ত টাইমটা কত, 9 আওয়ার। ইউজিং সিন্ডার্স মেথড ডেভেলপ এ ইউনিট হাইড্রোগ্রাফ ফর ক্যাচমেন্ট বি। তো সিন্ডার্স মেথডটা ইউজ করে আমাদের ওই ক্যাচমেন্ট বি এর জন্য ইউনিট হাইড্রোগ্রাফটাকে ডেভেলপ করতে হবে। ইউনিট হাইড্রোগ্রাফ ডেভেলপ করা এই কথাটা বলা, অথবা ফাইন্ড আউট দ্য এলিমেন্টস অফ ইউনিট হাইড্রোগ্রাফ ফর ক্যাচমেন্ট বি, এটাও বলা থাকতে পারে, একই কথা। সো এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের প্রথম কাজ হবে কি যে এর জন্য আমাদের বেসিক গিভেন ডাটাগুলা কি আছে। সো এর জন্য আমাদের প্রথম যে ডাটা দেওয়া আছে 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ, দ্যাটস আমরা টি আর সমান বলতে পারি 2 আওয়ার। সো টাইম টু পিক ফ্রম দ্য বিগিনিং অফ ইফেক্টিভ রান অফ কত দেওয়া আছে, 9 আওয়ার দেওয়া আছে। তাহলে টিপি এর জন্য আমরা ফর্মুলা জানি কি, টি আর বাই 2 প্লাস হচ্ছে টিপি প্রাইম। এখন এখানে আমি যদি খেয়াল করি, দেখো টিপি সমান 9 আওয়ার, টি আর সমান 2, তাহলে টিপি প্রাইম সমান কি বের করা যাবে না এখান থেকে, 2/2 মানে 1, 9 minus 1 মানে 8 আওয়ার। এখন আমরা আবার জানি টিপি প্রাইমেরও একটা ফর্মুলা আমরা জানি কি, 21/22 টিপি প্লাস টি আর বাই 4। এখানে আমরা কিন্তু সবগুলা ভ্যালুই জানি, শুধুমাত্র জানি না হচ্ছে টিপি এই ভ্যালুটা। সো এখান থেকে আমরা কি করতে পারবো, এই ভ্যালুটাকে বের করতে পারবো। টিপি স্মল ক্যাপিটাল প্লাস প্রাইম বা টি আর এগুলা সবগুলার ইউনিটি হবে কি, আওয়ারে হবে। যেহেতু আমরা টিপি জানি, টিপি এর জন্য আবার একটা ফর্মুলা ছিল কি, সিটি ইন্টু এল ইন্টু এলসিএ টু দি পাওয়ার 0.3। এটা আমরা যদি খেয়াল করে দেখবো এ ক্যাচমেন্টের জন্য আমরা বের করছি। সো এর জন্য আমাদের এল দেওয়া আছে কত, 30 কিলোমিটার। এলসি দেওয়া আছে কত, 15 কিলোমিটার। তাহলে আমরা এখানে এল এবং এলসি এর ভ্যালুগুলা ইনপুট করলাম। তো এখান থেকে এই ইকুয়েশনটা সলভ করে আমরা সিটি এর ভ্যালু খুব সহজেই বের করতে পারবো। একইভাবে আমাদের পিক ডিসচার্জের জন্য একটা ফর্মুলা ছিল কি, 2.78 সিপিএ ডিভাইড বাই টিপি প্রাইম। তো এখানে আমরা দেখো ডিসচার্জ কিন্তু এ এর জন্য দেয়া আছে আমাদের 50 মিটার কিউব পার সেকেন্ড। সো আমি এখানে কি করতে পারি, এই কিউপি এর পরিবর্তে 50 বসাতে পারি। এরিয়া আমাদের দেওয়া আছে এটার জন্য কত, 250 কিলোমিটার স্কোয়ার। তাহলে 250 কিলোমিটার স্কোয়ার বসালাম। তাহলে এখানে আমরা সবগুলা ভ্যালুই জানি, শুধুমাত্র সিপিটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো, তাই না। এই যে সিটি এন্ড সিপি এই দুটাই কি আমাদের মেট্রোলজিক্যাল কিছু প্রপার্টিজ। তো এইগুলাকে আমরা কি করব, ফর ক্যাচমেন্ট বি এর জন্য আমরা এই ভ্যালুগুলাকে ইউজ করব। তাহলে এই ভ্যালুগুলো যদি আমি ক্যাচমেন্ট বি এর জন্য ইউজ করতে চাই, তাহলে বি এর ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, বি এর জন্য টিপি কত সেটা বের করতে হবে। সো বি এর জন্য টিপি এর ফর্মুলা কি, এই যে সিটি ইন্টু এল এলসিএ টু দি পাওয়ার 0.3। তাহলে সিটি তো আমরা এখান থেকে পেলাম, এল এলসিএ কিন্তু আমাদের বি এর জন্য দেওয়া আছে, কত দেওয়া আছে, এল হচ্ছে 45, এলসিএ হচ্ছে কত 25। তাহলে এখান থেকে আমরা কিন্তু এল এলসি এর মান বসে এখান থেকে টিপি বের করে ফেললাম।
এবার টিআর সমান আবার কি টিপি বাই 5.5 আমাদের একটা ফর্মুলা ছিল, সো এখান থেকে আমরা টিআরও বের করে ফেললাম। তার মানে আমাদের টিআর কত আসতেছে, 2 আওয়ার্স এরও কম আসতেছে। সো আমরা এটাকে 2 আওয়ার্সই ইউজ করতে পারি। 2 আওয়ার্স ইউজ করলে আমরা এখান থেকে দেখো এই যে টিপি প্রাইমের একটা ফর্মুলা ছিল না, 21/22 টিপি প্লাস টিআর বাই 4, এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখান থেকে টিপি প্রাইমটাও বের করে নিলাম। এবার আমাদের কিন্তু একটা ডিসচার্জের জন্য ফর্মুলা আছে, তাই না? আমাদের এই ক্যাচমেন্ট বি এর ডিসচার্জ কিন্তু আমরা জানি না। সো এখানে 2.78 সিপি এ বাই টিপি প্রাইম। টিপি প্রাইম আমরা অলরেডি বের করেছি, সিপি অলরেডি আমরা এ থেকে ইউজ করতেছি, আর এরিয়া কিন্তু আমাদের বি এর জন্য দেয়া আছে। কত দেওয়া আছে? এরিয়া দেওয়া আছে 400 কিলোমিটার স্কোয়ার। তাহলে এই ইনফরমেশন গুলো আমরা সব ইউজ করে আমরা এখান থেকে কিন্তু বি ক্যাচমেন্টের জন্য পিক ডিসচার্জ কত সেটা পেয়ে যাচ্ছি। তো এটা পাওয়া গেল কত, 62 মিটার কিউব পার সেকেন্ড আমরা পেলাম কি বি ক্যাচমেন্ট এরিয়ার জন্য আমাদের ডিসচার্জ। তো এরপরে আমাদের বাকি আছে কি, আমরা যদি আমাদের গ্রাফটায় চলে যাই, গ্রাফে যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের এলিমেন্টের মধ্যে আর বাকি আছে এই যে W75, W50, টিবি, এই টার্মগুলো আমরা বের করিনি, বাকি সবগুলা টার্মে আমাদের বের করা হয়ে গেছে। সো আমরা কিন্তু এই যে W50, W75 এর জন্য ইকুয়েশন জানি কত, W50 মানে হচ্ছে 5.87 ডিভাইডেড বাই কিউ বাই এ, তাই না? কিউ আমাদের কত 62 আর এ কত আমাদের 400 টু দি পাওয়ার কত 1.08। সো এখান থেকে আমরা পেলাম কত 44 আওয়ার W50। একইভাবে আমরা W75 বের করতে পারবো, এটা কত W50 বাই 1.75। সো এটা ক্যালকুলেট করলে আমাদের W75 পাওয়া গেল কত 25 আওয়ার। এবার আমরা ইউজ করব কি টিবি এর ফর্মুলা। টিবি এর জন্য আমরা দুইটা ফর্মুলা জানি, দুইটা ফর্মুলাই আমরা লিখবো। দুইটা ফর্মুলাতে আমরা মান বসালে জাস্ট আমরা টিবি এর দুইটা মান পাবো। এখন আমি টিবি এর কোন মানটা নিব, এটা কি 58 নাকি 103, কোনটা হবে? আমরা যদি একটু ছবিতে চলে যাই, ছবিটা যদি খেয়াল করি, এই যে টিবিটা কার কাছাকাছি আছে, W50-র কাছাকাছি না? তাহলে W50 যা হবে সেটাকে ফলো করেই তো টিবি এর ভ্যালুটা বাড়বে, তাই না? তার মানে টিবির ভ্যালুটা সবসময় W50-র চেয়ে বেশি হবে, কিন্তু এই ভ্যালুটা W50-র যে কাছাকাছি ভ্যালুটা হবে আমরা সেই ভ্যালুটাকে টিবি এর ভ্যালু হিসেবে কাউন্ট করব। তার মানে আমাদের এখানে দুইটা ভ্যালু আমরা পেলাম, একটা 58, একটা 103, আমরা কোনটা নিব? W50 হচ্ছে আমাদের 44 আওয়ার, আর টিবি আমরা পেয়েছি 58 আওয়ার এন্ড 103 আওয়ার। সো এখান থেকে আমরা কাছাকাছি ভ্যালু কোনটা, 58 আওয়ার। সো আমরা এখান থেকে পিক করব কোনটা, 58 আওয়ারটাকেই আমরা হচ্ছে গিয়ে টিবি এর ভ্যালু হিসেবে কাউন্ট করব। সো আমি যদি এখানে একটু খেয়াল করি, এই যে এখানে যদি আমি খেয়াল করি, দেখো কনসিডারিং দ্য ভ্যালু অফ W50 and 75, the area of catchment B is rather small, TB is equal 58 is more appropriate in this case. So TB টা কি 58 হচ্ছে কি বেশি অ্যাপ্রোপ্রিয়েট এখানের জন্য, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি সিনথেটিক ইউনিট হাইড্রোগ্রাফের যে প্রবলেম ছিল সেটা মোটামুটি আমাদের সলভ হয়ে গেল। সো এটার মতো সিমিলার প্রবলেম কিন্তু আমাদের এক্সারসাইজেও আছে, তাই না? তো আমরা এক্সারসাইজ থেকে একটু দেখে আসি যে আমাদের কোন প্রবলেমটা এটার সিমিলার আছে। ম্যাম, বলো। লাস্টে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হলো ওটা আরেকবার বোঝালে ভালো হতো, কিভাবে হলো? এটা হচ্ছে কি আমাদের 50%-এর জন্য যে উইথটা আছে, 50% পিক ডিসচার্জের জন্য যে উইথটা আছে টাইম উইথটা, সেটার কাছাকাছি কি আমাদের বেজ উইথটা হবে। কারণ হাইড্রোগ্রাফটা তো একটা পয়েন্টে যে ফল করতেছে, সো ফলিং লিম্বটা যেই পয়েন্টে যে শেষ হচ্ছে সেটা আমাদের ওই 50% ডিসচার্জের জন্য যে উইথটা তার কাছাকাছি ভ্যালু হবে। তাহলে কাছাকাছি ভ্যালু 58 আর 103 এর মধ্যে কোনটা হয়? 58 হয়। 58 হয়, সেজন্য আমরা 58টাকেই পিক করছি। আচ্ছা, আমরা এক্সারসাইজ থেকে এই প্রবলেমের মতো সিমিলার প্রবলেম পাবো হচ্ছে 6.27, আরেকটা হচ্ছে 6.28। আচ্ছা, বাকি প্রবলেম গুলাকে আমরা বলে দিয়েছিলাম এখান থেকে।
ম্যাম ওই লাস্ট 6.12 পরে বলেছিলেন, 6.7 এগুলো বলেছিলেন। আচ্ছা, আমি পুরাটাই আবার একবার বলে দিচ্ছি। সিক্স পয়েন্ট ওয়ান ছিল এখান থেকে, 6.5, 6.7, 6.9, 6.10, 6.12, 6.13, 6.15, এটা হচ্ছে এস কার্ভের অঙ্ক। 6.18, 6.19, 6.20, 6.24, 6.21, এরপর 6.27, 6.28। 6.23 আর 26 ও বলেছিলেন। 6.23, মানে 6.23 আর 6.26 ও বলেছিলেন মানে বলেছিলাম। জি হ্যাঁ। আচ্ছা, তাহলে 6.23 and 6. আচ্ছা, 6.23 দরকার নাই, কারণ এটা হচ্ছে কি আমাদের ডিস্ট্রিবিউশন গ্রাফের জাস্ট দেখাইতে হবে, ঠিক আছে? জি। 26টা দেখতে পারো, সমস্যা নেই। তাহলে আমাদের মোটামুটি কিন্তু হাইড্রোগ্রাফ যে চ্যাপ্টারটা আছে এটার কিন্তু প্রবলেম এই পর্যন্তই, ঠিক আছে? জি